আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা খুবই কমন টপিকস এবং সেটা এক ধরনের মেডিসিন বা ওষুধ। এটা বর্তমানে বাংলাদেশে, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে বহুল আলোচিত একটি ওষুধ। এটাকে ইংলিশে বলা হয় অ্যান্টি ডিপ্রেসেন্টস। অর্থাৎ আমাদের যে মন খারাপ হয়, মন ভালো থাকে না, সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার মতো মন ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই, সেই যে মন ভালো নেই, সেই মনকে ভালো রাখার জন্য, আমাদের মন মেজাজকে ভালো রাখার জন্য যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেগুলোকে এক শব্দে বলা হয় অ্যান্টি ডিপ্রেসেন্টস বা বিষণ্ণতা রোধী ওষুধ। তো এই ওষুধগুলো কি সেটা নিয়ে আলোচনা করব। আর এই ওষুধগুলো কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলো, আর এই বিষণ্ণতা রোধী বা অ্যান্টি ডিপ্রেসেন্টসগুলো কোন কোন অবস্থায় আমাদের চিকিৎসায় সাহায্য করে, আর অ্যান্টি ডিপ্রেসেন্টস টোটাল কয় ধরনের হতে পারে, আর অ্যান্টিডিপ্রেসেন্টস কীভাবে, অর্থাৎ মানুষের মাঝে কীভাবে ব্যবহৃত হয়, এবং সবচেয়ে কমন সাধারণ অ্যান্টিডিপ্রেসেন্ট যেটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটার নাম শিখব, কিভাবে অ্যান্টিডিপ্রেসেন্ট কাজ করে সেটা, এবং আমরা কিভাবে অ্যান্টিডিপ্রেসেন্টস খাবো সেই ব্যাপারটা আলোচনা করব। এবং অ্যান্টিডিপ্রেসেন্টসের এগুলো আসলে কতটুকু কার্যকরী, আমরা যে অ্যান্টিডিপ্রেসেন্ট খাই ডাক্তারের পরামর্শে সেটা কতটুকু কার্যকরী, অ্যান্টিডিপ্রেসেন্টের সাইড এফেক্টগুলো কী কী আছে, অ্যান্টিডিপ্রেসেন্টস খেলে আমাদের ওজন বাড়তে পারে কিনা, আর অ্যান্টিডিপ্রেসেন্ট খেলে সম্ভাব্য কী কী জটিলতা হতে পারে, সেই সাথে অ্যান্টিডিপ্রেসেন্টের সাথে আত্মহত্যার কোনো সম্পর্ক আছে কিনা, এবং অ্যান্টিডিপ্রেসেন্ট মানে বিষণ্ণতা রোধী মন ভালো করার ওষুধগুলো খাওয়া যদি বাদ দেই তাহলে কোনো লক্ষণ দেখা যাবে কিনা, সেরোটোনিন সিনড্রোম কি, এই বিষয়গুলো নিয়ে, ওভারডোজ অর্থাৎ এই ওষুধ যদি কেউ বেশি করে খায় তাহলে কি হতে পারে, আর অ্যান্টিডিপ্রেসেন্ট কাজ করতে কতদিন লাগে, অর্থাৎ কতদিন অ্যান্টিডিপ্রেসেন্ট মানুষের খাওয়া উচিত, আর আমরা কখন ডাক্তারের কাছে যাব, কখন এমার্জেন্সি মেডিকেলে যাব, আর আমরা কিভাবে বুঝবো যে এই মেডিসিনটা আমাদের জন্য রাইট, আর প্রেগন্যান্ট অবস্থায় মেডিসিন খাওয়া ঠিক হবে কিনা, আর এই অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধগুলো কারা কারা প্রেসক্রিপশনে লিখতে পারে, এগুলো কিন্তু একটু প্রেসক্রিপশন মেডিসিন, অর্থাৎ মানে এমনি কিনে খাওয়া যায় না। আর অ্যান্টিডিপ্রেসেন্টের সাথে অ্যালকোহল খাওয়া যাবে কিনা, যদিও বাংলাদেশে অ্যালকোহলের প্রেক্ষাপট কিছু নেই, আর অ্যান্টিডিপ্রেসেন্টস কোনো নেশা তৈরি করে কিনা। তো এই তথ্যগুলো আমরা নিচ্ছি সেই বিখ্যাত ক্লিনিক ক্লেভল্যান্ড ক্লিনিক থেকে আমরা এই তথ্যগুলো নিব। আশা রাখি আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। তো অ্যান্টিডিপ্রেসেন্টের সংজ্ঞা যদি আমরা বলি, তো অ্যান্টিডিপ্রেসেন্ট হলো এমন এক ধরনের ওষুধ যেটা মানুষের খারাপ মনকে, যেটাকে ডিপ্রেশন বলে, বিষণ্ণতা বলে, অ্যাংজাইটি বা উদ্বেগ, তারপরে সূচিবায়ু রোগ, ওসিডি ইত্যাদি ধরনের রোগের ট্রিটমেন্টে এটা একটা কমন, খুবই সাধারণ প্রেসক্রিপশনের মেডিসিন, অর্থাৎ প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধগুলো খাওয়া যাবে না। আর বিভিন্ন রকমের অ্যান্টিডিপ্রেসেন্টস বা বিষণ্ণতা রোধী ওষুধ আছে, সেটা কোনটা আমার জন্য ঠিক সেটা আমরা বলতে পারবো না, একজন চিকিৎসকই এটা ঠিক করবে কোনটা আমাদের জন্য। এখন সংক্ষিপ্তভাবে অ্যান্টিডিপ্রেসেন্টস কাকে বলে। অ্যান্টিডিপ্রেসেন্টস হলো এক ধরনের ওষুধ যেটা প্রেসক্রিপশনের মাধ্যমে পাওয়া যায়। এই ওষুধটা ডিপ্রেশন বা বিষণ্ণতা, অর্থাৎ এক নাগাড়ে 14 দিনের বেশি যদি আমাদের মন খারাপ থাকে সেই ক্ষেত্রে এই ওষুধগুলো ইউজ করা হয়, আর অন্য কোনো কারণেও ডাক্তাররা এটা ইউজ করতে পারে। তো ডিপ্রেশন কি, আবার বলছি, এক ধরনের আমাদের মনের যে মেজাজ, আচার আচরণ, সেটার এক ধরনের পরিবর্তন হবে, যেখানে আমাদের মধ্যে মন খারাপ থাকবে, যে কাজগুলো করে একসময় আনন্দ পেতাম সেই কাজগুলোতে আমরা আগ্রহ হারিয়ে ফেলবো, সেই সাথে আমাদের চিন্তা করার ক্ষমতা, আমাদের মেমোরি পাওয়ার যেটা স্মৃতিশক্তি, আমাদের মানুষকে বোঝানোর ক্ষমতা, খাওয়ার ক্ষেত্রে এবং ঘুমানোর ক্ষেত্রে আমরা নানাবিধ সমস্যার মুখোমুখি হই এই ডিপ্রেশনের কারণে। তো ডিপ্রেসিভ ডিসঅর্ডার, যে ডিপ্রেশন আবার কত প্রকার, ডিপ্রেশন বেশ কয়েক প্রকার আছে। এক নম্বরে বলা যায় ক্লিনিক্যাল ডিপ্রেশন বা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এগুলোর বাংলা বলা মুশকিল। 2 নম্বরে বলা যায় বাইপোলার ডিপ্রেশন, 3 নম্বরে পিডিডি বা পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার, 4 নম্বরে পিএমডিডি প্রিমেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার,
5 নম্বরে আমরা বলবো এইটিপিক্যাল ডিপ্রেশন, মানে টিপিক্যাল মানে নির্দিষ্ট রূপ আছে, আর এইটিপিক্যাল মানে যার কোনো রূপ নেই, রূপবিহীন ডিপ্রেশন। 6 নম্বরে আমরা বলতে পারি সিজনাল ডিপ্রেশন বা সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার বা স্যাড বলা হয়, যে নির্দিষ্ট ঋতুতে এটা হতে পারে। তো অ্যান্টিডিপ্রেসেন্টস হলো এক ধরনের ওষুধ যেটা ডিপ্রেশনকে সরানোর জন্য, মন খারাপকে ভালো করার জন্য ব্যবহার করা হয়। তো যখন এগুলো ডিপ্রেশনের লক্ষণগুলোকে সরানোর জন্য ব্যবহার করা হয়, এটা নর্মালি এই ক্ষেত্রে অনেক সময় যারা ডাক্তার তারা সাইকোথেরাপি ইউজ করে ডিপ্রেশন ওষুধ, এই অ্যান্টি ডিপ্রেশন ওষুধগুলো ব্যবহারের পাশাপাশি। তো এখন প্রশ্ন হলো যে এই মানুষের মন যে খারাপ হয়, মানুষের মনকে ওষুধ দিয়ে ভালো করা যায়, এই অ্যান্টি ডিপ্রেশন ওষুধগুলো কবে আবিষ্কৃত হয়েছে পৃথিবীতে? এটা 1950-এর দশকে আমাদের যখন বাংলাদেশে ভাষা আন্দোলন হলো, যখন বাংলাদেশে 54-র যুক্তফ্রন্টে নির্বাচন হলো, যখন 56-র সংবিধান পাকিস্তানে প্রণীত হলো, বাংলাকে উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া হলো, 1958 সালে যখন আইয়ুব খান সামরিক শাসন জারি করলো, এই যে 50 থেকে 59, এই 50-এর দশক, এই 50-এর দশকে এই ডিপ্রেশন বিরোধী ওষুধগুলোর আবিষ্কার হয়, আর এখনও নানান রকমের গবেষণা চলছেই। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে এই অ্যান্টিডিপ্রেসেন্ট, মন ভালো করার ওষুধগুলো খুবই কমনলি ব্যবহার করা হচ্ছে। তো এখন প্রশ্ন হলো যে অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধগুলো কোন কোন অবস্থার চিকিৎসা করে? আমেরিকার যে FDA আছে, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তো তারা এই কয়েকটা রোগের চিকিৎসার জন্য অ্যান্টিডিপ্রেসেন্টের পরামর্শ দিয়েছে। 1 নম্বর হলো ক্লিনিক্যাল ডিপ্রেশন, বা যেটাকে বলা হয় আদার ডিপ্রেসিভ ডিসঅর্ডার, তো এখানে অ্যান্টিডিপ্রেশন ইউজ করা হয়। 2 নম্বর হলো বাইপোলার ডিপ্রেশন হলে অ্যান্টিডিপ্রেশন ইউজ করা হয়। 3 বুলিমিয়া হলে অ্যান্টিডিপ্রেশন ইউজ করা হয়। গ্যাড বা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার হলে অ্যান্টিডিপ্রেশন ইউজ করা হয়। OCD বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হলে ডাক্তাররা অ্যান্টিডিপ্রেসেন্ট ইউজ করে। প্যানিক ডিসঅর্ডার বা PD হলে ডাক্তাররা অ্যান্টিডিপ্রেসেন্ট ইউজ করে। PTSD বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হলে ডাক্তাররা অ্যান্টিডিপ্রেসেন্ট ইউজ করে। সেই সাথে নানান রকমের সোশ্যাল ফোবিয়া, অহেতুক ভয় বা সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার বা স্যাড, এই রোগগুলোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের FDA এই প্রায় 7 ধরনের রোগের ক্ষেত্রে অ্যান্টিডিপ্রেসেন্ট ব্যবহারের পরামর্শ দিয়েছে। তবে যারা ডাক্তার তারা আমাদের অন্যান্য অবস্থার জন্যও তারা অনেক সময় অ্যান্টিডিপ্রেসেন্ট ইউজ করতে পারে। তো যেমন কিছু কিছু ক্ষেত্রে ডাক্তাররা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট একদম ক্রনিক পেন, দীর্ঘমেয়াদী ব্যথার জন্য ব্যবহার করতে পারে, ইনসমনিয়া অনিদ্রার জন্য ব্যবহার করতে পারে, মাইগ্রেন বা দীর্ঘদিনের পুরাতন মাথা ব্যথার জন্য ব্যবহার করতে পারে, ডাক্তাররা করে। কিন্তু আমরা যারা ডাক্তার তাদের কখনো এই ওষুধগুলো দোকান থেকে কিনে খাওয়া যাবে না, গুগল দেখে মাস্টারি করা যাবে না। এখন প্রশ্ন হলো যে অ্যান্টিডিপ্রেসেন্ট কত প্রকার হয়? অ্যান্টিডিপ্রেসেন্ট কয়েক ধরনের হতে পারে। 1 নম্বরের নাম হলো SSRI, যেটাকে বলা হয় সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরস। তো এটা খুবই কমনলি ইউজ করা হয় SSRIটা, যে কোনো ডিপ্রেশনে SSRIটাই বেশি ব্যবহৃত হয়। 2 নম্বরে হলো SNRI, যেটাকে বলা হয় সেরোটোনিন বা নরপাইনফ্রাইন রিআপটেক ইনহিবিটরস। 3 নম্বরে হলো টিকাস বা ট্রাইসাইক্লিক, ট্রাই মানে 3, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টস। তো এই ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টটা একটু পুরাতন টাইপের ওষুধ, যেটা প্রায় ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট ডিপ্রেশন, অর্থাৎ যে ওষুধ খেয়ে ডিপ্রেশন ভালো হয় না সেক্ষেত্রে এটাই ব্যবহার করা হয়। আচ্ছা, আর হলো আরেকটা অ্যান্টিডিপ্রেসেন্ট আছে, সেটাকে আমরা বলবো 4 নম্বরে এইটিপিক্যাল অ্যান্টিডিপ্রেসেন্ট। এইটিপিক্যাল মানে যার সঠিক কোনো রূপ নেই, রূপবিহীন অ্যান্টিডিপ্রেসেন্ট আছে, যেমন মির্টাজাপাইন আছে। 5 নম্বরে হলো সেরোটোনিন মডুলেটরস আছে। 6 নম্বরে মাও আছে, মাও বাংলায় মাও, চীনের মাও সেতুং, মাও জেদুং, আর ডাক্তারি ভাষায় মাও হলো মনোঅ্যামিন অক্সিডেজ ইনহিবিটরস বা মাওস। তো এই মাওটা হলো একদম ওল্ডেস্ট, সবচেয়ে পুরাতন অ্যান্টিডিপ্রেসেন্ট, যদিও খুবই সক্রিয়, তারপরেও এগুলো প্রায় একদম যে ক্ষেত্রে
ডিপ্রেশনের ওষুধ কাজ করে না, অ্যাংজাইটির জন্য ওষুধ কাজ করে না, সেক্ষেত্রে এগুলো রিজার্ভ করে রাখা হয়, এই ব্যাপারটা। তো এগুলোই আরও একটা আছে এনএমডিএ বলে, অ্যান্টাগনিস্ট বলে। আচ্ছা, এগুলো বাদেও আরও বেশ কয়েক ধরনের, এই আবার এসএসআরআই এর মধ্যে অনেকগুলো ভাগ আছে, প্রত্যেকটার মধ্যে অনেকগুলো ভাগ আছে, সংক্ষিপ্ত আকারে আমরা জানলাম। এখন এই প্রশ্নটা খুবই জরুরি যে কত রকমভাবে শতকরা কি পরিমাণ এই অ্যান্টিডিপ্রেসেন্ট ব্যবহার করা হয়। তো অ্যান্টিডিপ্রেসেন্ট বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বহুল ব্যবহৃত ওষুধ, প্রেসক্রিপশন ওষুধ হলো অ্যান্টিডিপ্রেসেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রে 10 জনের মধ্যে 1 জনেরও অধিক মানুষ এই অ্যান্টিডিপ্রেসেন্ট ব্যবহার করে, এবং সারা পৃথিবীতে এই বিষণ্ণতা বিরোধী ওষুধ বা অ্যান্টিডিপ্রেসেন্টের ব্যবহার বেড়েই চলেছে। তার মানে বিষয়টা খুবই অ্যালার্মিং যে পৃথিবীর মানুষ দিন দিন ডিপ্রেশন বা বিষণ্ণতায় ভুগতেছে। এখন প্রশ্ন হলো যে এই যে 5-7 প্রকার অ্যান্টিডিপ্রেসেন্টের নাম শুনলাম, এসএসআরআই, এসএনআরআই, এই টেট্রাসাইক্লিক, ট্রাইসাইক্লিক, মাও ইনহিবিটরস, তো এগুলোর মধ্যে সবচেয়ে কমন কোনটা অ্যান্টিডিপ্রেসেন্ট বেশি ব্যবহৃত হয়? এখানে বলা হচ্ছে এসএসআরআই, যেটা সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরস, এটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এর মাঝে সিটালোপ্রাম, ইসসিটালোপ্রাম, ফ্লুক্সেটাইন, এই ব্যাপার, তারপরে আছে সার্টালিন। তো এগুলোর মধ্যে ফ্লুক্সেটাইন এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ডিপ্রেশনের ক্ষেত্রে। তো প্রশ্ন হলো যে এই ডিপ্রেশন বিরোধী যে ওষুধগুলো, মানে যে ওষুধগুলো এই যে নাম বললাম 5-7 প্রকারের, এগুলো খেলে আমাদের ভিতর থেকে ডিপ্রেশন কিভাবে বের হয়, ডিপ্রেশন কিভাবে ভালো হয়। তো এখানে বলা হচ্ছে যে অ্যান্টিডিপ্রেসেন্ট যে ওষুধগুলো, এই যে 5-6 প্রকারের ওষুধগুলো, এগুলো আমাদের ব্রেনের কিছু কেমিক্যালকে চেঞ্জ করে দেয়। সেই কেমিক্যালগুলোকে বলা হয় নিউরো ট্রান্সমিটার বলা হয়, এক ধরনের সিগন্যাল টাইপের, যার ফলে আমাদের মুড এবং আচার আচরণ দুটোই আরও নিয়ন্ত্রিত হয়। আরও সুনির্দিষ্ট করে বলতে গেলে আমাদের শরীরের মধ্যে যে নিউরনের ট্রান্সমিশন, নিউরনের যে আদান প্রদান চলে রক্তের সংবহনের মতো, যেমন সেরোটোনিন, নরপারফ্রাইন এবং আরও কম যেটা সেটা ডোপামিন, এগুলোকে তারা প্রভাবিত করে। এবং বিভিন্ন ধরনের অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ বিভিন্নভাবে কাজ করে। তো গবেষণায় দেখা গেছে অ্যান্টিডিপ্রেসেন্ট ব্যবহারের ফলে আমাদের শরীরে একটা নিউরোপ্লাস্টিসিটি তৈরি হয়। এটা একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের ব্রেন তাদের গঠনটা, ব্রেনের মস্তিষ্কের গঠনটাকে চেঞ্জ করতে পারে। এটা মাঝে মাঝে এর ব্রেনের যে বিভিন্ন সেল আছে, যে নিউরন আছে, অ্যাক্সন, ডেনড্রাইট আছে, সেগুলোকে মাঝে মাঝে শক্তিশালী করে, মাঝে মাঝে আবার দুর্বল করে। এই দুর্বল করে আমাদের শরীরে অ্যান্টিডিপ্রেসেন্টগুলো কাজ করে। প্রশ্ন হলো যে কিভাবে আমরা এই অ্যান্টিডিপ্রেসেন্টটা খাই। এটা নর্মালি পিল বা ট্যাবলেট আকারে পাওয়া যায়, আমরা পানি দিয়ে গুলিয়ে খাই। আর নর্মালি ডাক্তাররা সবচেয়ে কম ডোজটায় প্রথম দিকে দিয়ে থাকে, তারপরে আস্তে আস্তে বাড়ায় দেয় যদি সেটা প্রয়োজন হয়। আর নর্মালি এটা কয়েক সপ্তাহ লাগে। যে অ্যান্টিডিপ্রেসেন্ট ব্যবহারের ফলে আপনি কবে বুঝবেন যে আপনার ডিপ্রেশনের ওষুধটা কাজ করছে? কয়েক সপ্তাহ ব্যবহার করতে হয়, অর্থাৎ মিনিমাম 4 সপ্তাহ বা 6 সপ্তাহ। তো এখানে বলছে যে নর্মালি কমপক্ষে 6 সপ্তাহ লাগে। আপনি যেদিন থেকে অ্যান্টিডিপ্রেসেন্ট ইউজ করবেন সেদিন থেকে 6 সপ্তাহ, অর্থাৎ 1.5 মাস কমপক্ষে এই অ্যান্টিডিপ্রেসেন্ট, অর্থাৎ হঠাৎ করে একটা ট্যাবলেট খাইলেন দোকান থেকে কিনে, আপনার ডিপ্রেশন ভালো হবে না। মিনিমাম 1.5 মাস খেতে হবে। কিন্তু কোনটা ওষুধ আপনি খাবেন এর জন্য অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। হোয়াট কাইন্ড অফ ডক্টর? আমরা সোজা বাংলায় বলি যে পাগলের ডাক্তার। বাংলাদেশে যেটা মানুষ বলে যে পাগলের ডাক্তার, পাগলের কোনো ডাক্তার হয় না। পাগলের কাজ তো পাগলামি করা। পাগলের কোনো ডাক্তার হয় না, ডাক্তার হয় সুস্থ লোকের। সুস্থ লোকের সেবা চাই, অসুস্থ লোকের সেবা তো এমনিই পাবে, সুস্থ লোকের সেবা প্রয়োজন। মানসিক রোগ চিকিৎসক বা মনোরোগ বিদ্যার চিকিৎসক বা সাইকিয়াট্রিস্টরা এই ট্রিটমেন্টটা করে। আর এই হলো ব্যাপার। আর যদি বারবার ডিপ্রেশন আসে, দীর্ঘমেয়াদী ডিপ্রেশন আসে বা তীব্র রকমের ডিপ্রেশন আসে, তাহলে তখন ডাক্তাররা এই ডোজটাকে ভিন্ন রকম মাত্রায় করে দেয়। তখন প্রশ্ন হলো যে নিউটনের 3য় সূত্র, এভরি কি যেন, অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন,
প্রত্যেকের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো ওষুধ খেলেও তো তার সাইড এফেক্ট আছে, বেশি করে ভাত খেলেও তো ঘুম পায়। তো অ্যান্টিডিপ্রেসেন্ট এর ঝুঁকি বা লাভগুলো কী কী? তো কী কী অ্যান্টিডিপ্রেসেন্ট কী পরিমাণ এফেক্টিভ, অর্থাৎ আমাদের শরীরে কাজ করে? তো যে কোনো ধরনের ডিপ্রেশন, হতাশা, বিষণ্ণতাকে দূর করার জন্য অ্যান্টিডিপ্রেসেন্ট খুবই কার্যকরী। কিন্তু অনেক ওষুধের মতো অ্যান্টিডিপ্রেসেন্ট অন্যান্য সবার মতোই সবাইকে সমানভাবে সাহায্য করে না। অনেক গবেষণায় দেখা গেছে যে ডিপ্রেশনটার সিভিয়ারিটি, তীব্রতা, ডিপ্রেশনটা কেমন শক্তিশালী, যত বেশি ডিপ্রেশন শক্তিশালী হবে তত বেশি সুযোগ সুবিধা বা ফলাফল লাভ করা যায়। অ্যান্টিডিপ্রেসেন্ট নর্মালি খুব কাজ করে মাঝারি, তীব্র বা দীর্ঘমেয়াদী ডিপ্রেশন বা বিষণ্ণতায় কাজ করে। আর তারা মাইল্ড ডিপ্রেশন, অর্থাৎ আপনার যদি হালকা ডিপ্রেশন হয়, হঠাৎ মন খারাপ হয়, তখন আপনার এই অ্যান্টি ডিপ্রেশন ওষুধগুলো যেগুলো বললাম, এসএসআরআই, এসএনআরআই, ট্রাইসাইক্লিক, টেট্রাসাইক্লিক, এই টিপিক্যাল অ্যান্টি ডিপ্রেশন, এগুলো কাজ করবে না। আর এটা মনে রাখা দরকার যে ডিপ্রেশনের যে ট্রিটমেন্ট, আপনার যে মন খারাপ, আপনি আগে গান গেয়ে মজা পেতেন, ক্লাস নিয়ে মজা পেতেন, ঘুরতে মজা পেতেন, মাছ খেতে মজা পেতেন, এখন আপনি পান না। তো এক্ষেত্রে শুধু মেডিসিনের পাশাপাশি সাইকোথেরাপি, অর্থাৎ ডাক্তারের সঙ্গে কথা বলা, মোটিভেশনটাও কিন্তু জরুরি। এই সাইকোথেরাপি এবং ওষুধ, এই দুটোই আমাদের লক্ষণগুলোকে দীর্ঘমেয়াদীভাবে ইমপ্রুভ বা উন্নতি করে দেয়। এখন প্রশ্ন হলো যে এই অ্যান্টিডিপ্রেসেন্টের সাইড এফেক্ট কী? এগুলো আমরা ফলাফল শিখলাম। সাইড এফেক্ট হলো খুব কমন সাইড এফেক্ট, যে কোনো ওষুধেই হতে পারে। পেট আপসেট, মানে পেটটা একটু গন্ডগোল হতে পারে, খেয়ে পায়খানার চাপ দিতে পারে, ডায়রিয়াও হতে পারে, হেডেক, মাথা ব্যথা হতে পারে, ঘুম ঘুম ভাব হতে পারে, শারীরিক দুর্বলতা কাজ করতে পারে। আরেকটা প্রশ্ন বলা হচ্ছে যে অ্যান্টিডিপ্রেসেন্ট ওয়েট গেইন করে কি না? এটার উত্তর একবারে দেওয়া খুব মুশকিল, তবে হ্যাঁ, সম্ভাব্য উত্তর হলো হ্যাঁ, অ্যান্টিডিপ্রেসেন্ট খেলে ওয়েট গেইন করে। তবে এটা মনে রাখতে হবে যে যারা দীর্ঘদিন আনট্রিটেড ডিপ্রেশনে থাকে তাদের খাওয়ার রুচি থাকে না, যার ফলে তাদের ওয়েট এমনি লুজ করে। আর যখন তারা অ্যান্টিডিপ্রেসেন্ট খায়, তাদের খাওয়া, ওর মন ভালো থাকে, তাই খেতে ভালো লাগে, খেতে আনন্দ পায়, তখন তাদের একটিতে স্বাভাবিকভাবে একটু ওজন বেড়ে যায়। তো এক্ষেত্রে সেটা হলো নিজের ওয়েটটাকে ম্যানেজ করতে হবে, 15 দিন পর পর নিজের ওয়েটটা একটু মাপতে হবে, এক্সারসাইজ সপ্তাহে 5 দিন কমপক্ষে 30 মিনিট করে হাঁটাহাঁটি করা, আর ইটিং প্যাটার্নটাকে একটু চেঞ্জ করা, রাতের বেলা কম খাওয়া, দিনের বেলা খাওয়া, এগুলো। তো এখন প্রশ্ন হলো যে এই অ্যান্টিডিপ্রেসেন্ট খেলে সম্ভাব্য কী কী জটিলতা হতে পারে? হ্যাঁ, সম্ভাব্য কিছু জটিলতা আসে, সেটা হলো কারো কারো আত্মহত্যা করার চিন্তা বা আসতে পারে, বা তাদের আচরণের পরিবর্তন হতে পারে। আর অ্যান্টিডিপ্রেসেন্ট খাওয়া শেষ করলে কিছু উপলক্ষণ, অর্থাৎ এই রোগ ওষুধ না খেলে কিছু লক্ষণ দেখা দিতে পারে, যেমন আপনার মাথা এরকম করে ঘুরতে পারে, মাথা দুর্বল লাগতে পারে, হালকা হালকা লাগতে হতে পারে, আর সেরোটোনিন সিনড্রোম হতে পারে। আর ওভারডোজ হলে কি হবে? ওভারডোজ হলে নর্মালি আমাদের যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইন, মানে যে পাকস্থলী রিলেটেড যেটা, সেখানে ব্লিডিং অনেক সময় হতে পারে। আর এই ব্যাপারটা তো যদি এরকম কিছু হয়, ডাক্তারের সঙ্গে সরাসরি কথা বলা। আর সুইসাইডাল চিন্তা আসতে পারে, আর সেটা বিশেষ করে যারা শিশু, যারা কিশোর এবং যারা 25-এর নিচে, তাদের সুইসাইডাল চিন্তা আসতে পারে যদি তারা অ্যান্টিডিপ্রেসেন্ট খায়। তো এই জন্য ডাক্তারের সাথে কথা বলে নিতে হবে, কোনো কিছুই ভুল করে খাওয়া যাবে না। আর অ্যান্টিডিপ্রেসেন্ট যদি হঠাৎ করে খাওয়া কেউ বন্ধ করে, কিছু সাইড এফেক্ট হতে পারে, যেমন ফ্যাটিক, শরীরের যথেষ্ট ক্লান্তি আসতে পারে, কাজ কাম ছাড়াই ক্লান্তি আসতেছে, মাথা ব্যথা হতে পারে, একনি হতে পারে, মানে একটু চুলকানি টুলকানি হতে পারে, গা ঘামতে পারে, অনিদ্রা আসতে পারে, বমি বমি ভাবে লাগতে পারে, ডিজিনেস, লাইট হেডেডনেস বললাম যে মাথা একটু মানে হালকা হালকা লাগবে, এরকম হতে পারে। তারপরে কিছু সেন্সের ক্ষেত্রে আমাদের মনে হয় কেউ একটু চিমটি কাটলো, সুড়সুড়ি দিল, এরকম একটা অনুভূতি আসতে পারে, আবার উদ্বেগ হতে পারে, অস্থিরতা কাজ করতে পারে। তবে এই লক্ষণগুলো খুবই মাইল্ড, খুবই দুর্বল টাইপের, এবং হ্যাঁ, মাঝে মাঝে সেগুলো একটু বিরক্তিকরও হতে পারে। 2-1 সপ্তাহ পরে এগুলা বন্ধ হয়। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডাক্তারের সঙ্গে কথা না বলে এই অ্যান্টিডিপ্রেসেন্টগুলো খাওয়া বন্ধ করা যাবে না। আর নর্মালি একটা ডোজকে, যে ওষুধটা আমরা খাই, সেটা ধীরে ধীরে কমপক্ষে 4 সপ্তাহ ধরে এটা ধীরে ধীরে স্লো স্লো করে করতে হয়। তো এই অ্যান্টিডিপ্রেসেন্টের একটা সাইড এফেক্ট আমরা যেটা জানলাম, যে
সেরোটোনিন সিনড্রোম হতে পারে। তখন প্রশ্ন হলো যে এই সেরোটোনিন সিনড্রোম জিনিসটা কি? তো আমরা জানি সেরোটোনিন একটা হরমোন টাইপের কিছু নিউরোট্রান্সমিটার, যেটা আমাদের মুড এবং আচরণকে চেঞ্জ করে দেয়, ভালো করে দেয়। তো এই সেরোটোনিন সিনড্রোমটা এটা খুবই রেয়ার, দুর্লভ। মানে কেউ ওষুধ বাদ দিলে সবার ক্ষেত্রে একজন দুইজনের এটা হতে পারে। তবে হ্যাঁ, সম্ভাব্য কারো কারো ক্ষেত্রে জীবনের জন্য এটা একটা হানিকরও হতে পারে, ক্ষতিকরও হতে পারে। যদি কেউ শরীরে দীর্ঘমেয়াদী খাওয়ার ফলে বেশি বেশি সেরোটোনিন জমা হয়। আর সেরোটোনিন বেশি জমা হলে হতে পারে যদি কেউ একটু বেশি পরিমাণ ডোজ খায়। আবার অনেক সময় দেখে বডিটা সঠিকভাবে সেরোটোনিনটা প্রসেস করতে পারে না, এ কারণে সেরোটোনিন বেড়ে যেতে পারে এবং সেরোটোনিন সিনড্রোম দেখা দিতে পারে। তো এই সিনড্রোমটা প্রায়ই ঘটে যখন আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট খাই এবং আরও অন্যান্য যেগুলো সেরোটোনার্জিক ড্রাগ বলা হয়, যেমন ট্রিপটান মাইগ্রেন ড্রাগ, ওপিওড বা যেমন মিপিরিডিন খাই এই ক্ষেত্রে। তো এই সেরোটোনিন সিনড্রোমের লক্ষণগুলো হলো নার্ভাসনেস, মানে একটু দুর্বল দুর্বল লাগতে পারে, বমি বমি ভাব হতে পারে বা সত্যি বমি হতে পারে, ডায়রিয়া হতে পারে, ডাইলেটেড পিউপিল, চোখের মনিগুলো মনে হয় যে একটু পাতলা পাতলা হয়ে গেল, মাসলগুলো একটু টুইস্ট করবে, মানে মনে হচ্ছে যে আঁকা বাঁকা করতেছে। তারপরে মাংসপেশিগুলো একটু খিঁচুনি দিতে পারে, টানাটানি করতে পারে, মাঝে মাঝে শক্ত হতে পারে, শরীর ঘেমে যেতে পারে, কম্পন আসতে পারে, আর চোখটা একটু নড়াচড়া করতে পারে। এগুলো লক্ষণ আর কি। আর সিভিআর যেটা, এগুলো কমন লক্ষণ। আর তীব্র রকমের একটু বেশি যেটা কনফিউশন বা ডেলিরিয়াম, অর্থাৎ আমরা আবল তাবল দেখতে পারি, আবল তাবল বকতে পারি। আর আমাদের রেপিড হার্ট রেট, আমাদের যে হার্ট রেট আসছে মিনিটে 60-70-80 বার, যে পালস রেট, হার্ট রেটটা, সেটা বেড়ে যেতে পারে, যেটাকে ডাক্তারি ভাষায় টেকিকার্ডিয়া বলে। আর হ্যাঁ, আমাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, জ্বর হতে পারে, মাঝে মাঝে খিঁচুনিও হতে পারে, এমনকি আমরা অজ্ঞান হয়ে যেতে পারি। তো এই ব্যাপারটা। তো এই তো সেরোটোনিন সিনড্রোমটা ফ্যাটাল হতে পারে যদি এটা টাইমলি ট্রিট করা না হয়। এই জন্য খুব দ্রুতই একজন ডাক্তারের পরামর্শ নেব বা মেডিকেলে যাব। আর ওভারডোজ হলে কি হবে? ওভারডোজ অনেক সময় হতে পারে। ওভারডোজ হলে সবসময় লিথাল হবে এমনটা বলা মুশকিল, তবে নর্মালি শিশুদের থেকে ওষুধগুলো দূরে রাখাটাই ভালো। আর যদি কখনো ওভারডোজ হয়ে যায়, সাথে সাথে আমাদের মেডিকেল ট্রিটমেন্ট নিতে হবে। যেমন ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট যদি কেউ বেশি ওভারডোজ খায়, তাদের হার্ট রিদম প্রবলেম হতে পারে, মানে ওই যে টেকিকার্ডিয়া হতে পারে, ব্রাডিকার্ডিয়া হতে পারে, ব্লাড প্রেশার কমে যেতে পারে, মাথা ঘোরা হতে পারে, মাসলগুলো শক্ত হয়ে যেতে পারে, মানসিক কনফিউশন মানে অস্থিরতা আসতে পারে, এলোমেলো বকতে পারে, কোমা, অর্থাৎ যে মরার আগে যে আমরা কোমায় চলে যাই সেটা হতে পারে। আর এসএসআরআই, যেটা ওই যে প্রথম যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এটা ওভারডোজ হলে আমাদের হাই ব্লাড প্রেশার হতে পারে এবং অ্যারিথমিয়া হতে পারে। অ্যারিথমিয়া বলতে ইররেগুলার হার্টবিট, আমাদের হার্টবিটটা যে মিনিটে 70 বার, 80 বার, 60 বার হয়, সেটা এলোমেলো হতে পারে এটা। তো এখন এই কতদিন লাগবে এই অ্যান্টিডিপ্রেসেন্টগুলো আমাদেরকে ভালো করতে, কতদিন লাগে? তো বলা হচ্ছে যে এটা 4 থেকে 8 সপ্তাহ লাগে, যা আমাদের যে লক্ষণগুলো ডিপ্রেশনের সেটা কমাতে 4 থেকে 8 সপ্তাহ লাগে। আর কিছু কিছু লক্ষণ যেমন ঘুমের প্রবলেম, ক্ষুধা, শক্তি, মনোযোগ, এগুলো মুড ভালো হওয়ার আগে এগুলোর উন্নতি হয় আর কি। এই ব্যাপারগুলো লক্ষ্য করতে হয়। আর এগুলোই কখন কখন ডাক্তারের কাছে যাব, যে কোনো প্রবলেম ফিল করলে অবশ্যই আমরা ডাক্তারের কাছে যাব, একজন সাইকিয়াট্রিস্টের কাছে। যদি মন খারাপ হয়, যে জিনিস দেখতেছেন যে মন খারাপ, ভালো লাগতেছে না, আগে বই পড়াতেন সারাদিন, এখন ভালো লাগে না, আলু আবাদ করতেন প্রত্যেক দিন, এখন আলু আবাদ করে মজা পান না, পেঁয়াজ বিক্রি করতেন, পেঁয়াজ বিক্রি করে মজা পান না, তাহলে আর দেরি করবেন না, প্লিজ একজন সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হবেন। তো সবাই ভালো থাকবেন। এই চ্যানেলটি একটি শিক্ষামূলক, শিক্ষা এক ধরনের সচেতনতা, তাই সচেতনামূলক এই যে অ্যান্টি ডিপ্রেশন নিয়ে আজকের ভিডিওটি করলাম। সবাই ভালো থাকবেন, পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।